আরও জানিয়ে দেব যুক্তরাজ্যের নির্বাচনের কাল বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর রেকর্ড। আরও জানিয়ে দেব হামাসের মিত্রদের মুহুর্মুহু রকেটের কাপল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব মালিতে সন্ত্রাসী হামলায় এক গ্রামে 40 জন নিহত। যুক্তরাজ্যের নির্বাচন কাল বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর রেকর্ড। এবার শুন বিস্তারিত। আগামীকাল বৃহস্পতিবার 4 জুলাই যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন। এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। তবে বিভিন্ন জরিপে পূর্বাভাসে বলা হয়েছে নির্বাচনের রেকর্ড ব্যবধানে জয় পেতে যাচ্ছে লেবার পার্টি। এদিকে দেশটি নির্বাচনে এবার রেকর্ড সংখ্যা প্রার্থী অংশ নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট আসন 650টি। সার্ভেসনের সেন্ট্রাল সিনারিওর তথ্য অনুযায়ী লেবার পার্টি 484 আসন জয় পেয়ে যাচ্ছে, যা দলটির সাবেক নেতা টনি ব্লেয়ারের আমলে 418টি আসনের জয়ের থেকেও বেশি হতে পারে। 14 বছর ধরে যুক্তরাষ্ট্রের ক্ষমতা রয়েছে কনজারভেটিভ পার্টি। পূর্বাভাসে বলা হয়েছে ক্ষমতাসীন দলটি মাত্র 64 আসন জয় পেতে পারে, যা হতে পারে দলটি প্রতিষ্ঠার পর সর্বনিম্ন আসনের জয়। 1834 সালে কনজারভেটিভ দলের জন্ম হয়। তাছাড়া ডানপন্থী রিফর্ম ইউকে পার্টি জিততে পারে 7 আসনে। অন্যান্য এমআরপি বিশ্লেষণ লেবার পার্টি ছোট ব্যবধানে জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে রেলফিল্ড বা উইলডন্স স্ট্র্যাটেজির জরিপে লেবার পার্টির জয়ের কথা বলা হয়েছে। যুক্তরাজ্যের নির্বাচনী সরকারের মেয়াদ হয় 5 বছরের। 2019 সালে নির্বাচনে জয়ী হয়েছিল কনজারভেটিভ পার্টি। 44 বছরের ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। 2022 সালে যখন তিনি প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল 42 বছর। আধুনিক সময়ে ব্রিটেনের সবচেয়ে কম বয়সের প্রধানমন্ত্রী তিনি। অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছে স্যার কির স্টারমার, তার বয়স 81 বছর। এদিকে বিবিসি জানিয়েছেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার রেকর্ড 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়াই করেছে, যার মধ্যে একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে সর্বোচ্চ 8 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 34 প্রার্থীর মধ্যে বেশিরভাগই এবার প্রথম ভোটে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে আবার অনেকেই গাজা সংকটে লেবার পার্টি অবস্থানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। 2015 সালে যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচনে প্রার্থী হয়েছিল 11 জন ব্রিটিশ বাংলাদেশি। 2019 সালে সংখ্যাটি ছিল 14, আর এবার তা এক লাফে 34 হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে লেবার পার্টি ওয়েবসাইট দেখা যায় তাদের প্রার্থী তালিকা 8 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর মধ্যে 6 জনই নারী। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির টরি ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী তারা 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিককে এবার প্রার্থী করেছে। অন্যান্য দলের মধ্যে ওয়ার্কার্স পার্টি অব দ্য ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম ইউনিট থেকে 1 জন, লেবারের ডেমোক্রেটস লিবারেল থেকে 1 জন, স্কটিশ ন্যাশনাল পার্টি এএনপি থেকে 1 জন, গ্রিন থেকে 3 জন, সোশ্যালিস্ট পার্টি থেকে 1 জন। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী সাধারণ নির্বাচনের নিজ নিজ দলে টিকিট পেয়েছে। এই 23 জনের বাইরে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছে 11 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিবিসি বলেছে মূলত গাজা ইসরায়েলে হামলা নিয়ে লেবার পার্টি এবং দলটি এমপিদের নীরবতার প্রতিবাদ হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। হামাসের মিত্রদের মুহুর্মুহু রকেটের কাঁপালো ইসরায়েল। ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছুড়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি জিহাদ। সোমবার জুলাই রাত এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে হামাসের মিত্র গোষ্ঠী ইসলামী জিহাদ বলেছেন ইসরায়েলি ইহুদি শত্রুরা আমাদের ফিলিস্তিনি জনগণের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। তাদের হত্যাযজ্ঞ প্রতিক্রিয়া হিসেবে গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সম্প্রদায়ের দিকে রকেট ছোড়া হয়েছে। রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। তারা জানিয়েছে দক্ষিণ গাজা খান ইউনিসেফ এলাকা থেকে ফিলিস্তিনি গোষ্ঠী অন্তত 20টি রকেট ছুড়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসেফের পূর্বাঞ্চলে ফিলিস্তিনি সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর শহর ছেড়ে যেতে শুরু করেছে স্থানীয়রা। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র
আবিচার আদ্রা এই বার্তা খান ইউনিসেফের বাসিন্দাদের উদ্দেশ্য করে বলে নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে। তবে মানবিক অঞ্চলে বলতে কোনো জায়গাকে বুঝেছেন তা স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের আল মাওয়াসি এলাকায় যেতে বলা হয়েছে, তবে সেই এলাকাতেও সম্প্রতি বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা। শহর ছেড়ে যাওয়ার নির্দেশনার পর বসত ভিটা ছাড়তে শুরু করেছে খান ইউনিসেফের বাসিন্দারা। যেভাবে পারছে নিরাপত্তা জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছে। অনেকে আশঙ্কা দ্রুতই শহরের পূর্বাঞ্চল ব্যাপক মাত্রায় অভিযান শুরু করতে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় দেয়া সর্বশেষ হিসাবে 9 মাস ধরে চলছে যুদ্ধ ইসরায়েলি বাহিনীর হামলা অন্তত 37,900 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 80,000-এর বেশি, হতাহতের বেশিরভাগই নারী। মালিতে সন্ত্রাসী হামলায় এক গ্রামে 40 জন নিহত। এবার শুনুন বিস্তারিত। সশস্ত্র সন্ত্রাসী হামলায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি গ্রামে প্রায় 40 জন নিহত হয়েছে। দেশটির মধ্য অঞ্চলে এই হামলা ঘটনা ঘটে। অঞ্চলটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বহু বছর ধরে সক্রিয় রয়েছে। বুধবার 3 জুলাই এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন বার্তা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহের জর্জরির মধ্যে মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলা প্রায় 40 জন নিহত হয়েছে বলে মঙ্গলবার দেশটির স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন। সোমবার মুফতি অঞ্চলে ডিজিগুইবম্বে গ্রামে এই হামলা ঘটনা ঘটে। মূলত মালির উত্তর ও মধ্য অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলের মধ্যে এই এলাকাটি রয়েছে, যেখানে আল কায়েদা এবং ইসলামী স্টেটের সাথে যুদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলো 1 দশকের বেশি সময় ধরে সক্রিয়। ব্যাংকাসের মেয়র মৌলের গোদাইন্দ বলেছেন, অত্যন্ত গুরুতর আক্রমণ হয়েছে। সশস্ত্র লোকেরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে। তিনি মৃতদের সংখ্যা নির্দিষ্ট করতে বলতে পারেনি, তবে 2 স্থানীয় কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন যে হামলা প্রায় 40 জন নিহত হয়েছে। মালি দেশটি খুবই দরিদ্র। এছাড়া সাহেল অঞ্চল জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাত চলে, মালি তার উপকেন্দ্র। বছরের পর বছর ধরে দেশটিতে জঙ্গিদের সংখ্যা, সংঘর্ষের হাজার হাজার সৈন্য, বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় 20 লাখের মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রতিবেদনে বুরকিনা ফাসো এবং নাইজেরিয়াও এই সহিংসতা জড়িয়ে পড়েছে।